ফ্রেন্ডস, গল্পের শুরুতে আমরা আমার ফ্যামিলির জিয়ানকে দেখি, যিনি লিনের সঙ্গে দেখা করতে চায় এবং লিন তাকে ফুল দেয়। সঙ্গে সঙ্গে সে একটি প্রপোজালও দেয়। সে জিয়ানকে বলে, আমার গ্র্যান্ডপা চান আমি আপনার সাথে একটি কম্পানিয়ন রাখি, যার সঙ্গে আমার বোঝাপড়া ভালো হবে এবং তারপর আমরা এই সম্পর্ককে এগিয়ে নিতে পারবো। জিয়ান বলে, তুমি খুবই ভালো, তবে সরি, আমি 7 বছর ধরে অন্য কারোর সাথে সম্পর্কে আছি, আর তুমি কখনো সেই জায়গা নিতে পারবে না। লিন বলে, একটি কথা তুমি আবার ভাবো, সেই মানুষটি তোমার জন্য মোটেও যোগ্য নয়। 7 বছর ধরে সে তোমার সাথে রিলেশনে আছে, কিন্তু এখনো তোমাকে বিয়ে করেনি এবং সে কখনো তোমাকে প্রপোজও করেনি। এরপর সে চলে যায় এবং লিন তার পেছনে বলে, আমি এই প্রপোজাল এখানেই রাখছি, যখন তোমার ইচ্ছা করবে তুমি এটা গ্রহণ করতে পারো। এরপর জিয়াং লিনের অফিসে তাকে দেখতে আসে। তখন তার বন্ধুর একটা মেসেজ আসে। তার বন্ধু বলে, তুমি কি সত্যি স্যারকে প্রপোজ করতে চাও? আবার একবার ভাবো, কারণ আমি মনে করি না সে গ্রিন ফ্ল্যাগ। জিয়াং বলে, সে খুবই ভালো। তখন ফ্ল্যাশব্যাক সিনে আমরা দেখি, যখন জিয়াং এর মায়ের বোন মেরো দরকার ছিল, ডাক্তাররা তাকে মানা করে দেয়, কিন্তু তখন ফ্যাং আসে এবং তার মায়ের বোন মেরো দেয়। এরপর জিয়াং বলে, আমি বিদেশে পড়াশোনা সম্পন্ন করেছি শুধু ফ্যাং এর জন্য। ফ্যাং আমাকে তার কোম্পানিতে চাকরি দিয়েছিল, সে সবকিছু খুব ভালোভাবে করেছে। বর্তমান সময়ে জিয়াং তার বন্ধুকে মেসেজ করে বলে, আমি জানি সে খুবই ব্যস্ত, তবু আমি তার কাছে যাব এবং তাকে প্রপোজ করব। আমি জানি সে আমার প্রপোজাল কখনো রিজেক্ট করবে না। তারপর সে তো রুমের বাইরে দাঁড়ায় এবং তার বন্ধুর কথা শুনে, যিনি ফ্যাংকে বলছে, তুমি কি ভাইয়ের সাথে মজা করো? শুনেছি সে ফিরে এসেছে। জিয়াং নামের এই মেয়েটি কি চক্র? জিয়াং হতবাক হয়ে বলে, ফ্যাং এর লাইফে আমি ছাড়া আর কেউ থাকতে পারে না, এটাই অসম্ভব। ফ্যাং বলে, দয়া করে এই ধরনের বাজে কথা বলো না। জিয়াং ভাবতে থাকে, কেন ফ্যাং তাকে কখনো প্রপোজ করেনি। সে তখন 10 অক্টোবরের কথা মনে করে, যখন সে হাসপাতালে ছিল এবং তার সাথে মিসক্যারেজ হয়েছিল। সে খুবই ব্যথায় ছিল, কিন্তু ফ্যাং তার কাছে আসেনি। তারপর সে আরো মনে মনে ভাবে, যেদিন আমি হাসপাতালে ছিলাম সে খুব মজা করছিল তার হোয়াইট মুন লাইটের সঙ্গে। এইসব ভেবে সে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সে ডাক্তার জিয়াংকে বলে, তোমাকে নিজের খেয়াল রাখতে হবে, সম্প্রতি তোমার মিসক্যারেজ হয়েছে, এটা তোমার জন্য ভালো নয়। যদি তুমি অবহেলা করো তাহলে তোমার জীবনে এটা বড় ঝুঁকি হতে পারে। জিয়াং বলে, আপনি আমাকে ডিসচার্জ করুন, আমি এখন থেকে নিজের খেয়াল রাখবো। ডাক্তার প্রোফাইলের উপর সাইন করে চলে যান। এরপর জিয়াং লিনকে মেসেজ করে বলে, আমি তোমার সঙ্গে আবার মিলবো, কিন্তু সময়স্থান আমি ঠিক করব। পরের দিন জিয়াং অফিসে আসে। সেখানে স্লো তাকে বলে, একজন নতুন ডিরেক্টর আসছে। জিয়াং বলে, ফ্যাং আমাকে কিছুই বলেনি, নতুন ডিরেক্টর আসছেন। সে তখন আলো বলে, হ্যাঁ, ফ্যাং আগে থেকে আমাকে সবকিছু বলে দিয়েছিল। জিয়াং মনে মনে বলে, সে আমাকে 5 দিন ধরে ইগনোর করছে, আমার মেসেজে কোনো রিপ্লাই দিচ্ছে না। এখন এইসব কিছু আমাকে ধীরে ধীরে বোঝানো হচ্ছে। কিছুক্ষণ পরে ফ্যাং একজনই বাই নামের একটা মেয়ের সঙ্গে আসে এবং পুরো কোম্পানি তাকে পরিচয় করে দেয়। সে সবাইকে বলে, বাই সম্প্রতি চীনা থেকে ফিরে এসেছে, সে খুবই প্রতিভাবান এবং আমাদের অনেক সাহায্য করবে। এটি শুনে জিয়াং খুব রেগে যান। তার বিশ্বাসই হয় না ফ্যাং অন্য একটা মেয়ের সাথে মনোযোগ দিতে যাচ্ছে। জিয়াং চুপচাপ এটি দেখছিল। তখনই বাই তার কাছে আসে এবং বলে, আমি শুনেছি তুমি ফ্যাং এর সেক্রেটারি, তাই তোমাকে ফ্যাং এর খেয়াল রাখতে হবে, কারণ আমি চাই না সে কোনো সমস্যায় পড়ুক। আরেকটি কথা, ফ্যাং যা করে তুমি আমাকে অবশ্যই জানাবে, তার শখ কি, কত সময় কোথায় কাটায়, সবকিছু। জিয়াং খুব রেগে গিয়ে বলে, সরি, আমি এখানে শুধু আমার ডিউটি করছি, আমি অতিরিক্ত কোনো কাজ করতে পারবো না। এরপর বাই দূরে চলে যায় আর ফ্যাং বায়ের কাছে আসে। সে বলে, সব ঠিক তো? বাই বলে, হ্যাঁ, সব ঠিক, তবে আমার মনে হয় না আমার এখানে আসা তোমার সেক্রেটারি খুব খুশি হয়েছে, সে আমার সাথে অদ্ভুত আচরণ করেছে। ফ্যাং বলে, সে তো শুধু সেক্রেটারি, সে তোমাকে কি বলতে পারবে? বাই বলে, আমার মনে হয় সে আমার পজিশনের কারণে রেগে যাচ্ছে, আমি ডিরেক্টর পদ পেয়েছি। তবু সমস্যা নেই জিয়াং, আমি তোমাকে সরি বলছি, মনে হয় এটা আমার ভুল, তুমি আমাকে ক্ষমা করো, যেন আমি তোমার ডকুমেন্টটা তুলতে পারি। ফ্যাং বলে, না, তোমাকে এটি করার কোনো প্রয়োজন নয়, জিয়াং নিজে এসব কিছু তুলে ফেলবে। জিয়াং এবং স্টু দ্রুত সব কাগজ তুলে নেয়। তারপর ফ্যাং জিয়াংকে বলে, আজ আমাকে মিস্টার ওয়াং এর সাথে একটা মিটিং করতে হবে, তাই এখনই চলে যাও। জিয়াং রেগে চলে যায় এবং পরের দিন সে মিস্টার ওয়াং এর সাথে দেখা করে। তারা কথা বলতে শুরু করতেই ফ্যাং এবং বাই আসে। ফ্যাং বলে, আমি ভাবছিলাম আজ জিয়াং নয়, বাই তোমার সঙ্গে কাজ করবে। ফ্যাং অনেক প্রতিভাবান এবং তার পড়াশোনা ভালো, এটি আমাদের কোম্পানি অনেক উপরে নিয়ে যাবে। জিয়াং খুব রেগে যায় এবং মিস্টার ওয়াংকে বলে, আপনি যা বলবেন আমি করব, যদি আপনি আমাদের দুজনকে সুইচ করতে চান আমি আর কিছু করতে পারবো না। এরপর সে চলে যায়। মিস্টার ওয়াং বলে, ঠিক আছে, আমি তোমার সঙ্গে কাজ করতে পারি, তবে আমার একটা শর্ত আছে, আমি কোনো প্রজেক্ট শুরু করার আগে ক্লায়েন্টকে 9 গ্লাস ড্রিঙ্ক করাই। যদি তুমি এটা করো তাহলে আমি তোমার সাথে কাজ করতে রাজি আছি। বাই ড্রিঙ্ক করতে চায় ফ্যাং থেকে আটকায় এবং বলে, এটা আমি করব। জিয়াং এটা শুনে মনে মনে স্মরণ করে, যখন সে প্রথমবার মিস্টার ওয়াং এর সাথে দেখা হয়েছিল সেই সময় ফ্যাং চুপচাপ দাঁড়িয়ে ছিল এবং জিয়াং সব ড্রিঙ্ক নিজে নিয়েছিল। এটা থেকে জিয়াং এর পেটে ব্যথা শুরু হয় এবং সে সঙ্গে সঙ্গে ওষুধ খেতে থাকে। অন্যদিকে ফ্যাং অনেক অ্যালকোহল ড্রিঙ্ক করছে, এটা দেখে জিয়াং খুবই দুঃখ পায়। পরের দিন মিটিং রুমে দেখানো হয়
সেখানে ফ্যাং এবং বাই নতুন একটি প্রজেক্ট নিয়ে আলোচনা করছে। তখন কিছু অন্যান্য এমপ্লয়ি আসে এবং বলে, দেখছি তো ফ্যাং বস অনেকে বাইয়ের সঙ্গে সময় কাটাচ্ছে, তাদের মধ্যে নিশ্চয়ই কোনো কেমিস্ট্রি আছে। এদিকে সু রেগে যায় এবং বলে, চুপচাপ এখানে বসো। কিন্তু জিয়াং সব শুনে স্যাড হয়ে যায়। এরপর সে বায়ের কাছে যায় এবং বলে, এই সিট আমার, তাই তুমি অন্য কোথাও বসো। বাই বলে, তুমি কি দেখছো না আমি ফ্যাং এর সাথে কিছু আলোচনা করছি, তাই তুমি কি অন্য সিটে বসো। জিয়াং ফ্যাং এর থেকে অনেক দূরে বসে যায়। এরপর বাই প্রেজেন্টেশন দেয় এবং সবাই খুশি হয়। শেষমেশ বাই সব ফাইল দেখে এবং বলে, এছাড়া আমাদের কোম্পানির সব প্রজেক্ট আমি বাতিল করছি, কারণ আমি মনে হয় না এগুলো আমাদের কাছে আসবে। জিয়াং রেখে বাইরে আসে। এমপ্লয়িরা আলোচনা করছে সব প্রজেক্টটাকে জিয়াং হ্যান্ডেল করতো এবং তার ভালোই চলছিল, কিন্তু এখন বাই এসে সব বাতিল করতে চাইছে। সু জিয়াংকে জিজ্ঞেস করে, এখন তুমি কি করবে। জিয়াং বলে, আমি মনে করছি আমি রিজাইন করব, এই কোম্পানিতে আমার আর কাজ করতে পারবো না। সু বলে, একবার আবার ভাবো, এমন ভালো কোম্পানি তুমি আর পাবে না। জিয়াং বলে, যাই হোক, আমি আর এগুলো করতে পারবো না। তারপর জিয়াং ফ্যাং এর অফিসে যায়। দেখে ফ্যাং এবং বাই একে অপরের খুব ক্লোজ। এটি থেকে তার ফাইলগুলো পড়ে যায়। জিয়াং বিশ্বাস করতে পারছিল না ফ্যাং এত দ্রুত বাইয়ের সাথে ক্লোজ হয়ে যাবে। ফ্যাং ডেকে বলে, তুমি কি নক নক করে আসতে পারো না? এটা কি তোমাদের ভদ্রতা শেখানো হচ্ছে? বাই বলে, কোনো সমস্যা নেই, রাগ করো না, সে এটা ইচ্ছাকৃতভাবে করেনি। জিয়াং ভিতরে ঢুকে পড়ে এবং ফ্যাংকে প্রজেক্টের ফাইল দেখায়। আমরা কি এগুলো চালু করবো না? বাই বলে, মনে হয় না এতে কোম্পানির কোনো লাভ হবে, তাই এগুলো শুরু করার কোনো দরকার নেই। ফ্যাং তখন বলে, ঠিক আছে, তুমি যা বলেছো তাই হবে। জিয়াং রেগে সমস্ত ফাইল রাখে এবং ফ্যাংকে বলে, তোমার ইচ্ছে হলে এগুলোতে সাইন করো। এরপর সে চলে যায়। ফ্যাং যখন সাইন করতে গিয়েছিল তখন সে দেখে জিয়াং এর রেজুলেশন লেটার। এটা দেখে সে খুবই রেগে যায়। সে সুকে বলে, এটা আমি সাইন করতে পারবো না, তাকে বলো এটা নিয়ে আবার ভাবুক, এমন চাকরি সে আর পাবে না। এরপর বাই আসে। ফ্যাং এবং বাই একসঙ্গে চলে যায়। জিয়াং বাই সব জিনিস তুলছে এবং মনে মনে বলে, আমি সবকিছু নিজেই সাজিয়েছিলাম শুধু ফ্যাংকে ইমপ্রেস করার জন্য, কিন্তু হয়তো সে তার যোগ্য নয়। কিছু সময় পরে যখন জিয়াং আবার অফিসে আসে, সবাই তাকে দেখে খুব খুশি হয়। সবাই বলে, জিয়াং তুমি স্যার থেকে সাইন করতে বলেছিলে, কিন্তু স্যার তো সাইন করছে না, তোমাকে নিজে গিয়ে কথা বলতে হবে। জিয়াং বলে, ঠিক আছে, এবং ফ্যানের সাথে দেখা করতে গোডাউনে যায়। সেখানে ফ্যান এবং বাই একসাথে থাকে। ফ্যাং বলে, তোমাকে এমন পোশাক পরা উচিত নয়, তোমাকে জানতে হবে কোম্পানিতে কি ধরনের ড্রেস পরা হয়। জিয়াং তখন বলে, ঠিক আছে, কিন্তু বাই তেমন পোশাক পরে কেন? এখন কি সব রুল শুধু আমার জন্য মনে হচ্ছে? ফ্যাং বলে, তার কথা আলাদা, কিন্তু তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। এরপর জিয়া কিছু বক্স চেক করছে, তখন বাই তাকে ঠেলে দেয় এবং একটি বক্স তার উপরে পড়ার মতো হয়ে আসে। ফ্যাং তখন তাকে এসে বাইকে ধরে দেয় এবং তাকে বাঁচায়। সে তাকে নিয়ে চলে যায় এবং জিয়াং এর এই মুহূর্তে কোনো ফোকাস হয় না। জিয়াং বক্সের মাঝ থেকে বের হয়। এক ছেলে তাকে দেখে এবং জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? ফ্যাং চলে গেছে। ভাইকে হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য আমি তোমাকে সাহায্য করছি, তুমি চাইলে আমাকে বলো। জিয়াং বলে, না না ধন্যবাদ, আমি নিজে সব ম্যানেজ করব। এরপর জিয়াং বাইরে আসে এবং দেখে ফ্যাং এবং বাই একসাথে গাড়িতে বসে খুব মজা করছে। জিয়াং বলে, ঠিক আছে, তাহলে আমি 7 বছর ধরে বোকা হয়েছি। আমি ভেবেছি ফ্যাং আমাকে সত্যি ভালোবাসে, কিন্তু না, সে তো শুধু 7 দিন আমার সাথে সময় কাটাচ্ছিল। তারপর জিয়াং বাইরে ফিরে সুকে কল করে বলে, কিছুদিনের জন্য আমি আসতে পারবো না, আমার স্বাস্থ্যে সমস্যা হয়েছে। সু বলে, ঠিক আছে, কিন্তু নিজের খুব খেয়াল রেখো, এবং কল কেটে দেয়। ফ্যাং লক্ষ্য করে জিয়াং কয়েকদিন ধরে আসছে না। সে সুর কাছে জানতে চায়। সু বলে, সে কিছুদিন ধরে আসবে না, তার স্বাস্থ্যে নাকি সমস্যা হয়েছে। কিছুক্ষণ পরে ফ্যাং এর কাছে তার বন্ধুর একটি কল আসে এবং বলে, আমি শুনেছি জিয়াং তোমার অফিসে ছেড়ে গেছে, সত্যি কি? ফ্যাং বলে, সে কিভাবে আমার অফিস ছাড়তে পারে, এটা সম্ভব নয়। তখন তার বন্ধু বলে, আমি যে শুনেছি তাই বললাম, বিশ্বাস না হলে নিচে খোঁজ নিয়ে দেখো। ফ্যাং সঙ্গে সঙ্গে জিয়াং এর ঘরে যায় এবং বলে, তোমার কি হয়েছে? জিয়াং বলে, ও তোমার 5 দিন পরে মনে হলো যে আমি অনেকদিন তোমার সাথে কথা বলছো না, আর তুমি আমাকে কতটা না ইগনোর করছো, কিন্তু এখন আমি তোমার সাথে কথা বলতে চাই না, তাই চুপচাপ চলে যাও। ফ্যাং বলে, ঠিক আছে, তাহলে তুমি আমার উপর রেগে আছো? এরপর সে জিয়াংকে হাত করে। জিয়াং নিচ থেকে তাকে দূরে সরে যেতে বলে এবং বলে, একটা কথা বলো, আমাদের সম্পর্ক কি? 7 বছর ধরে আমি তোমার সাথে ছিলাম, কিন্তু আজ পর্যন্ত তুমি আমার সাথে ঠিকমতো কথা বলোনি। এখন মনে হচ্ছে তুমি আমার সাথে শুধু টাইম পাস করেছিলে, তাই আমাদের আলাদা হয় ভালো, আমাদের একসাথে থাকার কোনো দরকার নেই। ঠিক তখন ফ্যাং এর কাছে বাইরে একটি কল আসে এবং সে চলে যায়। জিয়াং বলে, আমি খুব শীঘ্রই তোমাকে ছেড়ে চলে যাব এবং এত দূরে যাব যে তুমি আমাকে খুঁজে পাবে না। পরে দেশে জিয়াং একটি কোম্পানিতে আসে। ফ্যাং এবং বাইও আসে। বাই বলে, তুমি এখানে কি করছো? তোমাকে অফিস যেতে হবে। জিয়া বলে, আমি এখানে একটি গুরুত্বপূর্ণ কাজ সমাধান করতে এসেছি, তারপরে চলে যাব। ঠিক তখনই তার কাছে কল আসে। সে কলের জন্য সাইটে চলে যায়। ফ্যাং তখন রেজিস্ট্রেশন লেটার দেখে ফেলে এবং বলে, এবং বাই বলে, আমার মনে হয় জিয়াং এর মাথা খারাপ হয়ে গেছে, এত বড় চাকরি কে ছেড়ে যেতে পারে? ফ্যাং বলে, ঠিক আছে, আমি নিজে এই সমস্যার সমাধান করব। তারপর তারা দুজনে চলে যায়। জিয়াং তখন তার লেটার খুঁজছে। এক ছেলে বলে, হয়তো সে লেটার বস নিয়ে চলে গেছে।
জিয়াংকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি এখান থেকে রিজাইন করতে চাও? জিয়াং বলে, হ্যাঁ, আমি এখানে থাকতে পারবো না, আমার অনেক কাজ আছে। এরপর জিয়াং অফিসে গেলে সেখানে বাই থাকে। বাই বলে, যাও 2 কাপ কফি নিয়ে আসো, তারপর আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। জিয়াং কফি নিয়ে আসে। বাই জিয়াং এর দাও পোশাক পরে বলে, পোশাকটা খুবই সুন্দর লাগছে, তাই না? এখন আমাকে একটু কফি দাও, তারপর আমরা একটু গুরুত্বপূর্ণ কিছু বলবো। কফি দেওয়ার সময় জিয়াং কফি নিচের উপর ঢেলে দেয় এবং চিৎকার করতে শুরু করে। ফ্যাং সবকিছু দেখে দৌড়ে এসে বলে, জিয়াং তুমি কি করেছো? এখনই ক্ষমা চাও। জিয়াং বলে, আমি এটা করিনি, তাহলে কেন ক্ষমা চাইবো? ফ্যাং বলে, আমার মাথা নষ্ট করো না, যা চুপচাপ বলছে তাই করো, ওর কাছে ক্ষমা চাও। জিয়াং আরো একটু কফি নিয়ে যায় এবং মায়ের উপর ঢেলে দেয় এবং বলে, এবার আমি এটা করেছি, কিন্তু ক্ষমা চাইবো না, কারণ এটা আমার কোনো ভুল নেই। এরপর সে ওষুধ নিয়ে আসে এবং ফ্যাংকে বলে, আমাদের একটা মিটিং শুরু হতে চলেছে, তাই দ্রুত যেতে হবে। ফ্যাং বলে, ঠিক আছে, যাওয়া যাক। বাই জিয়াংকে বলে, দয়া করে এই ট্রিক্স বন্ধ করো, চুপচাপ আমাদের মধ্যে এক অদৃশ্য হয়ে যাও, তাহলে তোমার খুব খারাপ হবে। জিয়াং চুপচাপ চলে যায়। ফ্যাং আসে এবং দেখে জিয়াং খুব বেশি ছেলেকে সঙ্গে যাচ্ছে। বা ফ্যাংকে খবর দেয়। ফ্যাং অনেক শক হয়ে যায়, বিশ্বাস করতে পারছে না জিয়াং অন্যের সঙ্গে যেতে পারে। ফ্যাং তৎক্ষণাৎ জিয়াংকে কল করে, কিন্তু সে কল রিসিভ করছে না। জিয়াং বারবার ফ্যাং এর কল কাটছে। তারপর সে লিংকে বলে, আমার জন্য কি কোনো কাজ করতে পারো? আমি যে কোম্পানিতে কাজ, সেখান থেকে আমি রিজাইন করতে চাই, কিন্তু বস আমার রিজাইনেশন লেটার অ্যাকসেপ্ট করছে না। তুমি কি কিছু করতে পারো? শুধু আমার কোম্পানি থেকে বের করে দাও। লিন বলে, আমি শুনেছি তোমার কোম্পানির বস একটু জেদি, সহজে কাউকে কিছু মানে না, তবে চিন্তা করো, আমি চেষ্টা করব। ফ্যাং অফিসে গেলে দেখে কেউ তার কাপড় প্রেস করছে। সে মনে করে এটি জিয়াং, কিন্তু ভাইয়ের পিছনে ঘুরে দেখে ফ্যাং অবাক হয়ে বলে, তুমি আমার কাপড় কেন প্রেস করছো? এটা তোমার কাজ নয়। সে সুকে ডাকে এবং বলে, এখনই এখান থেকে নিয়ে যাও এবং তার কাজ সম্পর্কে জানাও। সে বলে, সব ঠিক আছে, কিন্তু জিয়াং এখন ছুটি নিয়ে গেছে, তাই মনে করে সে আর ফিরবে না। ফ্যাং তখন অবাক হয়। সে সুকে বলে, কিছু তো একটা করো এবং জিয়াংকে কোম্পানিতে ফিরে আনো, সে অন্য কোথাও যাবে না। সে বারবার জিয়াংকে কল করে, কিন্তু সে কল রিসিভ করে না। পরে দিন ফ্যাং জিয়াংকে কল করে এবং বলে, তুমি এটা কি করছো? তুমি কি ফিরে আসবে? জিয়াং বলে, সম্ভবত তুমি সেই লেটার দেখছো না যা আমি বারবার দিয়েছি, আমি সেই কোম্পানি ছেড়ে দিয়েছি আর আমি কখনো ফিরবো না। এই বলে সে কল কেটে দেয়। পরে দেশে সু জিয়াং এর সব সামগ্রী দেওয়ার জন্য আসে। জিয়াং এক নেকলেস দেখে এবং ভাবতে থাকে এর মানে কি হতে পারে। তারপর একটা ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয়, যেখানে দেখা যায় জিয়াং কোনো উপহার পেয়েছে। ফ্যাং তাকে বলতো যে সবকিছু কোনো না কিছু ক্লায়েন্টের পক্ষ থেকে এসেছে, সে নিজে কিছু কিনে নেয়নি, সেইবার সেটাকে ফুল দিয়েছিল। জিয়াং ফ্যাংকে বলেছিল, আমার জানা আছে এটা নিশ্চয়ই কোনো ক্লায়েন্টের পক্ষ থেকে এসেছে, কিন্তু তুমি চিন্তা করো না, আমার এটা খুব ভালো লাগছে। ফুলগুলো দেখে জিয়াং অনেক বেশি খুশি হয়। ফ্যাংও তাকে দেখে হেসে দেয়। প্রেজেন্সিনে জিয়াং বলে, ফ্যাং আজ পর্যন্ত 7 বছর ধরে যতগুলো উপহার দিয়েছে সবগুলো কোনো না কোনো ক্লায়েন্টের পক্ষ থেকে ছিল। তেমন মনে হয় না এগুলোর মধ্যে আতার কোনো অংশ আছে, তাই আমি আর এগুলো আমার কাছে রাখবো না, আমি এগুলো সব ফ্যাংকে ফেরত দিয়ে দেবো। এরপর সে খাবার অর্ডার করে। তখন দরজায় ঘন্টা বাজে। জিয়াং দরজা খুলে দেখে ফ্যাং আসে এবং তাকে কিস দিতে চায়। জিয়াং তখন দেখে তার মুখ থেকে অ্যালকোহলের গন্ধ আসছে। সে বলে, ঠিক আছে, তার মানে তুমি এখনো মাতাল, এই জন্য তুমি আমার কাছে এসেছো, আর না হলে তুমি কখনো আমার কাছে আসতে না। সে ফ্যাংকে দূরে ঠেলে দেয় এবং আমি তো বলেছিলাম তুমি আর কখনো এখানে আসো না, তাহলে তুমি এখানে কেন এসেছো? ফ্যাং তাকে তুলে বিছানায় নিয়ে যায় এবং তারা একসাথে নাইট স্পেন্ড করে। পরে সকালে জিয়াং যেতে চলে ফ্যাং তাকে থামায়। জিয়াং বলে, দয়া করে আমার কথা বোঝার চেষ্টা করো, যখন আমি বলেছি তুমি আমার থেকে দূরে থাকো, তার মানে তুমি দূরে থাকো, এটা তুমি কি একেবারে বুঝতে পারছো না? তুমি বারবার আমাকে প্রতিশ্রুতি দিয়ে ব্যবহার করছো। এই কথা শুনে ফ্যাং রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। ফ্যাং চলে যাওয়ার পর জিয়াং বলে, সরি ফ্যাং, কিন্তু এখন আমরা তোমার মধ্যে কোনো সম্পর্ক রাখছি না, কারণ এসব কোনো কিছু করে আর লাভ নেই। তুমি সবসময় যে প্রতিশ্রুতি দিয়েছিলে তা ভেঙেছো। ঠিক তখন হাসপাতাল থেকে কল আসে। জিয়াং দ্রুত তার মায়ের কাছে যায়। ডাক্তার বলে যে টিউমার আছে এবং সেটা বড় হচ্ছে, এটা জীবনে অনেক বড় ঝুঁকি হতে পারে। আমাদের হাসপাতালে এটি সম্ভব নয়, আপনাকে অন্য হাসপাতাল নিয়ে যেতে হবে এবং বিদেশি হাসপাতালে অপারেশন করাতে হবে। জিয়াং খুবই চিন্তিত হয়। সে ফ্যাংকে কল করে, কিন্তু সে কল রিসিভ করে না। ফ্যাং তখন বাইয়ের মায়ের সঙ্গে থাকে। বাই তার মাকে বলে, দেখবেন চেকআপ দ্রুত হবে, কোনো সমস্যা হবে না। মা বলে, আমি তো অনেক মাস ধরে হাসপাতালে আছি, এবার কি দ্রুত ডিসচার্জ হবে? ফ্যাং বলে, চিন্তা করবেন না, আমি আপনাকে ভালোভাবে চিকিৎসা করব। মা তখন জিজ্ঞাসা করে, এখন কি আগে তুমি এখানে আসতে? ফ্যাং মনে করে যখন জিয়াং আমার হাসপাতালে ছিল, একদিন জিয়াং তার মায়ের সঙ্গে কল করছিল, তখন কেউ ফ্যাংকে কল করে এবং ফ্যাং বলেছিল, আমি যে আমার আন্টির চিকিৎসা খুব ভালোভাবে হোক এবং আমি তাকে পিন লোকেশন পাঠাচ্ছি। এরপর ফ্যাং জিয়াংকে দেখে বলে, আমি কখনো তোমাকে এই অবস্থায় দেখতে চাই না। প্রেজেন্সিনে জিয়াং কাউকে দেখে যেতে যাচ্ছে, কিন্তু ট্রাফিক জ্যাম হয়। সে আরো প্যানিক করে। তখন একটি স্কুটার দেখতে পায়, সেটাতে চেপে এগিয়ে যায়। রাস্তার মাঝে দুর্ঘটনা ঘটে। চোখ খুলে ফ্যাং তাকে সাহায্য করতে এসেছে, কিন্তু সেখানে লিন আসে। লিন তাকে তুলে বলে, তুমি কোথায় যেতে চাও? জিয়াং বলে, আমাকে কারোর সাথে দেখা করতে হবে, দয়া করে দ্রুত চলো। জিয়াং দৌড়ে রিসেপশনে যায় এবং সেখানে কোনো একজনকে খুঁজে থাকে। রিসেপশনিস্ট জানায় যে তিনি কিছু সময় আগে এখান থেকে চলে গেছেন এবং হয়তো রাত বা আগামীকাল তাকে দেখা যাবে। জিয়াং বলে, না, আমার কাছে এত সময় নেই। ঠিক তখন হাসপাতালে কল আসে। তাকে বলা হয়, আপনার মায়ের ব্লাড প্রেশার বেড়ে গেছে, আমাদের তাকে
হবে। দয়া করে আমাদের সঙ্গে চলুন, এবং এছাড়া যদি তার কিছু ক্রিটিক্যাল হয়ে যায় তাহলে আমরা কিন্তু দায়ী হব না। জিয়াং তখন বলে ঠিক আছে আমি যাচ্ছি। জিয়াং দৌড়ে সেখানে আসে। অন্যদিকে ফ্যাং এবং জিয়াং এর কথা বলছিলেন। ফ্যাং চলে যাওয়ার পর ডাক্তার আসে। মাইতাকে বলে আপনাকে আসতে অনেক সময় লেগে আছে, সব ঠিক তো? ডাক্তার বলে বাকি সব ঠিক আছে, কিন্তু রুম নাম্বার 32 এ যেতে হয়েছে, কারণ সেখানে রোগীর অবস্থা খুবই খারাপ। জিয়াংকে আসতে অনেক সময় লেগে গেছে। ভাই জিজ্ঞেস করে আপনি কি তার মেডিকেল লিস্ট আমাকে দেখাতে পারেন? এরপর ভাই রিপোর্ট চেক করে বুঝতে পারে সেখানে জিয়াং কিভাবে বদলা নিতে চলেছে। সে ডাক্তারকে বলে সেই সময় শুধু আমার মায়ের অপারেশন হবে, অন্য কারণ নয়। যদি আপনি না করেন তাহলে আমি আপনার হাসপাতাল নামে খারাপ করে দেব, কেউ আর আসবে না আপনার হাসপাতালে। তারপর সে ভেতরে চলে যায়। ডাক্তারও কনফিউজ হয়ে যায়। ডাক্তার জিয়াংকে বলে দুঃখিত, কিন্তু যখন আপনার মায়ের অপারেশন হবে তখন আরেকটা ক্রিটিক্যাল অপারেশন আছে, একসময় এক ব্যক্তির অপারেশন করা সম্ভব নয়। এই শুনে জিয়াং খুবই চিন্তিত হয়ে যায়। সে বুঝতে পারে না কিভাবে তার মায়ের চিকিৎসা করবে। ঠিক তখনই লিন আসে এবং বলে চিন্তা করো সব ঠিক হয়ে যাবে। জিয়াং ফ্যাংকে দেখে। ফ্যাং দৌড়ে জিয়াং এর কাছে আসে। সে বলে তুমি এখানে কি করছো, সব ঠিক তো? জিয়াং রেগে একটি চড় মারে ফ্যাংয়ে গেলে। ফ্যাং বলে তুমি আমাকে কেন মারলে? জিয়াং বলে একটি অভিনন্দন জানাতে পারলাম, খুব ভালো হয়েছে তোমার জন্য। এক কাজ করো, তোমরা দুজন একসাথে জীবন কাটো। আমি তোমাদের বিবাহের জন্য অভিনন্দন জানাতে আসলাম এবং এই জন্য এই চটটা তোমাকে গিফট দিলাম। এই বলে জিয়াং চলে যায়। ফ্যাং তার পিছনে যেতে চায়, কিন্তু পায়ে তাকে আটকায় এবং বলে তার পিছনে যাওয়ার দরকার নেই, আমি জানি সে নিজে সব সামলাতে পারবে, তাই তাকে থামানোর দরকার নেই। পরবর্তী সিনে ফ্যাং তার কোম্পানিতে আসে। সে সুখে জিজ্ঞেস করে জিয়াং আজ এসেছে? সে বলে না, সে ছুটি গেছে। ফ্যাং তখন বলে ঠিক আছে। এরপর বাই আসে এবং বলে আমাদের আজ একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে আলোচনা করতে হবে। আমি মনে করি জিয়াং এর এটা খারাপ লেগেছে যে তাদের প্রজেক্টটা সাসপেন্ড হয়ে গেছে, তাই সে এখনো ফেরেনি। তবে তার অভিজ্ঞতা ততটা বেশি ছিল না। ফ্যাং বলে দয়া করে তাকে নিজের সঙ্গে তুলনা করো না, তোমার সাথে তার কোনো প্রতিযোগিতা নেই। ভাই হাসে এবং তারা মিটিং এর জন্য বের হয়। অন্যদিকে জিয়াং মিস্টার ওয়াং এর সঙ্গে থাকে। মিস্টার ওয়াং বলে আমাদের একটা প্রজেক্টে বিট করতে হবে, কিছু বুঝতে পারছি না কিভাবে বিট করব। আমি প্রজেক্ট নিজের হাতে দিতে চাই না। জিয়াং তাকে কিছু কৌশল দেখায়। মিস্টার ওয়াং তা ফলো করে এবং প্রজেক্ট সাফল্য পান। তিনি খুবই খুশি হন এবং বলে যদি তুমি আমার কোম্পানিতে কাজ করতে চাও করতে পারো, আমি তোমাকে একদমই না বলবো না, কারণ তোমার কাছে অনেক স্কিল আছে যা আমার সত্যিই দরকার। এরপর একটা ব্র্যাঙ্কেট সিন দেখানো হয়। বাই সব আয়োজন করছে। তখন ফ্যাং এবং তার বন্ধু আসে। বন্ধু বলে ফ্যাং আমার মনে হয় তুমি এবং বাই একদম পারফেক্ট ম্যাচ, তবে আমাদের এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। বাই বলে ফ্যাং এর আগে জিয়াং এর সাথে সম্পর্ক ছিল, তা মনে রেখো। ফ্যাং চমকে তাকায়, বাই সঙ্গে সঙ্গে চুপ হয়ে যায়। ঠিক তখনই জিও এসে পৌঁছায়। ফ্যাং এর বন্ধু জিজ্ঞেস করে তুমি এখানে কি করতে এলে? এখানে তো ফ্যাং এবং বাই আগে থেকে আছে। জিয়াং বলে আমি এখানে আমার কোম্পানি সাপোর্ট করতে এসেছি। ফ্যাং বলে তোমার কোনো সাপোর্টের দরকার নেই এবং তোমার এখানে আসা উচিত ছিল না। ঠিক তখন মিস্টার ওয়াং এসে বলে এটি আমার সেক্রেটারি এবং সে আমার কোম্পানির জন্য এখানে এসেছে। সবাই তখন অবাক হয়ে যায়। এরপর বাই বলে এবার আমাদের প্রজেক্টের মিটিং শুরু হবে, তাই আমরা চলি। ফ্যাং বলে তুমি পরে অনুতপ্ত হবে। জিয়াং তুমি আমাকে ছেড়ে যাওয়া একদম উচিত ছিল না। জিয়াং বলে অনুতপ্ত আমি না, বরং তুমি হবে। মিস্টার ওয়াং যখন ওয়াশরুম থেকে বের হতে চান, কেউ তাকে বাইরে লক করে দেয়। তিনি জিয়াংকে ফোনে আনার চেষ্টা করেন, কিন্তু সিগন্যাল নেই। তখন দরজায় বাজান এবং চিৎকার করেন, কিন্তু কেউ তাকে সাহায্য করতে আসে না। প্রেজেন্টেশন শুরু হয়। প্রথমে বাই তার প্রজেক্ট উপস্থাপন করে। সবাই তার প্রেজেন্টেশন প্রশংসা করে, কারণ সে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে কাজ করছে। এরপর একজন ছেলে ঘোষণা করে যে অন্য কোম্পানির বস আসেননি, তাই তাদের প্রজেক্ট থেকে বাদ দিতে হবে। ঠিক তখন সেখানে জিয়াং এসে দাঁড়ায় এবং বলে আমি তাদের বদলে প্রেজেন্টেশন দিতে চাই। ফ্যাং তখন চমকে যায়, এটা কিভাবে সম্ভব? জিয়াং স্টেজে ওঠে এবং তার প্রজেক্ট নিয়ে সবাইকে জানায়। সে সবাইকে বোঝায় কিভাবে কাজ করে এবং কিভাবে তারা সুবিধা পাবে। সবাই সেটা গভীরভাবে দেখে এবং আলোচনা করতে থাকে। ফ্যাং তখন বলে এটা আমাদের বিপক্ষে হতে পারবে না, যদি এই প্রজেক্টটা না পাই তাহলে আমাদের অনেক বড় ক্ষতি হবে। কিন্তু একে বলেন তুমি মিথ্যা বলছো, তুমি আমাদের কর্মচারী ছিলে, এখন তুমি অন্য কোম্পানি থেকে প্রজেক্ট উপস্থাপন করতে পারো না। জিয়াং বলে দুঃখিত, কিন্তু মনে হয় তুমি ভুলে গেছো। তোমার মনে আছে তুমি নিচে আমাকে টার্মিনাল লেটার পাঠিয়েছিলে? এই মানে তোমার আর আমার মধ্যে কোম্পানি কোনো সম্পর্ক নেই, এখন আমি অন্য কোম্পানিতে চাকরি করতে পারি। এতে সবাই জিয়াং এর বিরুদ্ধে খারাপ মন্তব্য করতে শুরু করে। ফ্যাং তাকে থামিয়ে দেয়। জিয়াং বাইকে বলে তুমি যেমন খুশি করো, কিন্তু আমি তোমাদের কোম্পানির সাথে কোনো সম্পর্ক রাখবো না, এবং এখন আমি যে কোম্পানিতে আছি সেটাই আমার প্রিয় কোম্পানি। এরপর লিন সবাইকে প্রমাণ দেখতে জিয়াং সম্পূর্ণ নির্দোষ। তিনি বলেন আমি চাই তুমি আমার কোম্পানিতে যোগ এবং আমি তোমাকে সরাসরি সিইও পদ দেব। ফ্যাং বলে এটা কখনো করতে পারবে না জিয়াং। জিয়াং বলে আমি কত বছর ধরে তোমার সাথে কাটিয়েছি, যে তুমি আমাকে সেক্রেটারি থেকে উপরে পদ দাওনি, আর এখন যদি আমাকে ভালো পদ দেওয়া হয়েছে তাহলে আমি কেন যাব না। এরপর জিয়াং লিনের সাথে চলে যায়। পরবর্তী সিনে দেখা যায় লিন জিয়াংকে ফুল দিচ্ছে। বাই এবার ফ্যাং এটি দেখে। বাই বলে দেখো সিইও পদ পাওয়ার জন্য সেই লিনের চারপাশে কেমন ঘোরাঘুরি করছে। আমি জানি সে কখনো তোমার হতে পারবে না, কিন্তু হয়তো তুমি বোঝার চেষ্টা করতে অনেক দেরি করে ফেলেছো। ফ্যাং অবাক হয়ে জিয়াং এবং লিনকে দেখছে। অন্যদিকে ড্যাড ফ্যাংকে খুব মারাম করে বকা দিচ্ছেন। তিনি বলেন
বলেছিলাম তাকে কাছে রাখার জন্য, এখন তুমি তাকে ছেড়ে দিয়েছো, এমন অফিস থেকে টার্মিনেট করেছো। আমি তোমার এই কাজটি বুঝতে পারছি না, তুমি যে এতটা পাগল তা আমি কখনো ভাবিনি। ফ্র্যাঙ্ক বলে, ড্যাড সবকিছু সে নিজে ইচ্ছে করেছে, সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। ড্যাড বলে, যাই হোক, আমি চাই তুমি জিয়ানকে আবার কোম্পানিতে ফিরে আনো, এবং আমাদের কোম্পানি তার মতো ট্যালেন্টেড মেয়েদের জন্য এগিয়ে আছে। সে আমাদের কোম্পানিতে অনেক উন্নতি করেছে। ফ্র্যাঙ্ক বলে, ড্যাড আপনি জানেন সে তার চেয়ে ভালো মেয়ে, এবং আমি খুব শীঘ্রই তার সাথে এনগেজমেন্ট করব। এখন আমি মনে করি না জিয়ান কখনো আমার কাছে ফিরে আসবে। ড্যাড আরো রেগে বলেন, যা কিছু করো, কিন্তু জিয়ানকে আমাদের কোম্পানিতে আনতে হবে, তাকে অন্য কোথাও যেতে দেওয়া হবে না। অন্যদিকে জিও লিয়ানের সঙ্গে থাকে, সে বলে, তোমার সঙ্গে সময় কাটানো আমার খুব ভালো লাগে, আমি অবশ্যই তোমার কাছে আবার ফিরে আসবো। পরবর্তী দৃশ্যে দেখা যায় যখন সে বাইরে ফিরে যাওয়ার পথে ফ্র্যাঙ্ক তাকে হাক করে। এর দেখে জিয়াং রেগে যায় এবং বলে, আমাকে বলো আমি তোমার কাছে কি? যখন ইচ্ছে তোমার তখন তুমি আমাকে খেলার মতো ব্যবহার করছো, যখন ইচ্ছে ফেলে দিচ্ছ, কখনো প্রাধান্য দিচ্ছ আবার কখনো ট্যাশের মতো ফেলে দিচ্ছ। আমি তোমার কাছে শুধু একটি গেম। ফ্র্যাঙ্ক বলে যে আমার আর মায়ের মতো রয়েছে তা তোমার জানার কোনো দরকার নেই, আমি চাই শুধু তুমি আমার সাথে থাকো এবং আমাকে কখনো ছেড়ে না যাও। আমার পারমিশন ছাড়া তুমি কোথাও যেতে পারবে না। জিয়াং বলে, ঠিক আছে আমি বুঝেছি, তোমার চোখে আমার কোনো মূল্য নেই, আমি শুধু তোমার জীবনে একটি টুল হিসেবে ব্যবহার হয়েছি, যখন চাও হাজির হবে এবং যখন চাও দূরে সরে দেবে। এটা আর কখনো হবে না, এখন থেকে তোমার নিজের কাজ নিজে করো। পরবর্তী সিনে ফ্র্যাঙ্ক মায়ের সাথে দেখা করতে যায়। মায়ের প্রশ্ন, তোমরা খুব শীঘ্রই এনগেজমেন্ট করবে? ফ্র্যাঙ্ক বলে, হ্যাঁ আমি খুব শীঘ্রই এনগেজমেন্ট করব এবং শীঘ্রই বিয়ে করব। মায়ের মুখে তখন হাসি ওঠে। এরপর বাই তার মার কাছে এসে বলে, মা আমার সঙ্গে এসব কি হচ্ছে? এই প্রজেক্টটা শুধুমাত্র আমার পাওয়ার কথা ছিল, কিন্তু তারা সেটা কিভাবে পেয়ে গেল? ঠিক তখন কে এসে বলে, শিক্ষক হয়ে অন্যান্য সমস্ত ক্লায়েন্ট এমনকি আপনার বাবা জিয়াং এর পাশে আছেন, আমার মনে হয় না আপনি এই প্রজেক্টটা পাবেন। মায়ে তখন খুব রেগে যায়। তখন তার মা বলে, চিন্তা করো না, আমি কিছু না কিছু অবশ্যই করব এবং তোমাকে এই প্রজেক্টটা নিশ্চয়ই দিব। পরে এসে দেখা যায় ফ্র্যাঙ্ক জিয়াংকে বলে, তুমি কেন আমাকে জানাওনি যে তুমি শিক্ষক হুর স্টুডেন্ট ছিলে? জিয়া বলে, আমি তোমাকে বলার প্রয়োজন মনে করিনি। ফ্র্যাঙ্ক তখন বলে, যাই হোক, লিন সবকিছু জানে, সেই জন্য তুমি আমার সঙ্গে 7 বছর ধরে সম্পর্কে ছিলে। জিয়াং বলে, সে এবং তুমি আলাদা, আমাদের অবস্থানও সম্পূর্ণ ভিন্ন। এরপর লিন এসে জিয়ানকে সঙ্গে করে নিয়ে যায়। লিন জিয়াংকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ভালোবাসো? জিয়া বলে, তুমি জানো আমি ফ্র্যাঙ্ককে ছাড়ি, তাই সে কিছু নিয়ন্ত্রণ হারিয়েছে এবং যা মনে আসে তাই বলে দেয়, তাই হয়তো তোমার এমন মনে হয়েছে, কিন্তু আসলে তা নয়। লিন তার মনে মনে বলে, জিয়াং কেবল তুমি নয়, আমি 10 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছি, আর তুমি যতক্ষণ পর্যন্ত রাজি না হও আমি তোমার জন্য অপেক্ষা করতে পারি। অন্যদিকে ফ্র্যাঙ্ক তার কোম্পানিতে মিটিং করছে, সে বলে, এখন আমরা আর কোন প্রজেক্টের জন্য অপেক্ষা করব? মায়া বলে, ফ্র্যাঙ্ক তুমি চিন্তা করো না, আমি সেই প্রজেক্ট আরো ভালো করে তোমাকে দেখাবো, শুধু আমাকে একটু সময় দাও। ফ্র্যাঙ্ক তাকে ওকে বলে দেয়। এরপর মায়া তার মায়ের কাছে যায় এবং বলে, আমি ফ্র্যাঙ্ককে প্রতিশ্রুতি দিয়েছি আমি এই প্রজেক্ট অবশ্যই আরো ভালো করে তাকে দেব, তাই অনুগ্রহ করে আমাকে সাহায্য করুন। আমি চাই না জিয়াং নিজের নিয়ন্ত্রণে সব নিয়ে নেয়, তাহলে ফ্র্যাঙ্ক আমাকে আমার জীবন এবং আমার কোম্পানি থেকে দুটোকে হারাতে হবে। মা বলে, ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি কিছু না কিছু অবশ্যই করব। পরের দিকে দেখা যায় বাই ফ্র্যাঙ্ককে একটি ড্রাইভ দেয় এবং বলে, এর ভিতরে আমার নতুন একটি প্রজেক্টে বিস্তারিত আছে, আমি কাজ শেষ করছি, এখন তোমার পালা। ফ্র্যাঙ্ক ড্রাইভ দেখে ভাবছে, বাবা আমাকে ছোটবেলায় এমন একটা ড্রাইভ দিয়েছিল এবং বলেছিল সব ডিটেইলস এতে আছে, কিন্তু কিছু সময় পরে তার মা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় মারা যান। ফ্র্যাঙ্ক তখন অনেক কেঁদেছিল, এখন সব স্মৃতি মনে পড়েছে। অন্যদিকে জিয়াং বাড়ি ফেরার পথে কিছু দুষ্কৃতী তাকে সমস্যায় ফেলে, তখন ফ্র্যাঙ্ক এসে তাদের সাথে লড়াই করে। ফ্র্যাঙ্ক আহত হয় কিন্তু জিয়াংকে বাঁচায়। এরপর ফ্র্যাঙ্ক অচেতন হয়ে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় ফ্র্যাঙ্ক বেডে জেগে ওঠে। যখন সে যেতে চাইছে লিন তার সামনে এসে দাঁড়ায়। লিন বলে, দয়া করে বোঝার চেষ্টা করো, এখন থেকে তোমার জিয়াং থেকে দূরে থাকতে হবে। যদি তুমি নিজেকে মানুষ মনে করো এবং যদি তোমার মধ্যে সামান্য কমিউনিটি থাকে তাহলে একবার খেয়াল করো, জিয়াংকে যত কষ্ট দিয়েছো তা যথেষ্ট, তার চেয়ে বেশি কষ্ট দেওয়ার কোনো দরকার নেই। তুমি কি ভুলে গেছো ছোটবেলায় কি হয়েছিল? যদি সেই দৃশ্য মনে রেখো, চেষ্টা করো আর জিয়াংকে পুনরায় না দেখা করার জন্য। এই বলে সে চলে যায়। পরের দিকে সু জিয়াং এর সঙ্গে থাকে। ফ্র্যাঙ্ক আসে এবং বলে, প্লিজ একবার আমার কথা শোনো। সু তখনই চলে যায়। ফ্র্যাঙ্ক জিয়াংকে বলে, আমরা কি একটা শিশু জন্ম দিতে পারি? জিয়াং বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তোমাকে একটা কথা বলি, আমি যখন মা হতে যাচ্ছিলাম তখন আমার মিসক্যারেজ হয়ে গিয়েছিল এবং আমি প্রচন্ড ব্যথায় ভুগছিলাম, কিন্তু তখন তুমি আমাকে একটু ফিরে দেখোনি, তুমি তখন অন্য একটা মেয়ের সাথে ব্যস্ত ছিলে। ফ্র্যাঙ্ক খুব অবাক হয়, কারণ সে জানতোই না যে জিয়াং এত কিছু সহ্য করেছে। যখন জিয়াং চলে যায় তার নিচের আঘাতের ব্যথা শুরু হয়। ফ্র্যাঙ্ক তখন বলে, এখন বুঝতে পারছি জিয়াং আমি তোমাকে কতটা কষ্ট দিয়েছি। অন্যদিকে জিয়াং তার জিনিসপত্র প্যাক করছে। লিন আসে এবং জিজ্ঞেস করে, ফ্র্যাঙ্ক এনগেজমেন্ট কার্ড এসেছে, তুমি কি যাবে? জিয়াং বলে, হ্যাঁ আমি অবশ্যই যাবো। পরবর্তী দৃশ্যে ব্র্যাকেটের দৃশ্য দেখানো হয়। বাই সুন্দরভাবে সেজে এসেছে, সবাই তার প্রশংসা করছে। ঠিক তখন ফ্র্যাঙ্ক আসে, সে তাকে একটি বুকে দেয়। জিয়া যখন সেটা গ্রহণ করতে যাচ্ছে ফ্র্যাঙ্ক হঠাৎ তা ফেলে দেয়। বাই বলে, এটা কি সবকিছু তোমার দ্বারা হচ্ছে? ফ্র্যাঙ্ক বলে, তুমি যে ইউএসবি ড্রাইভ দিয়েছিলে তা আমার মা তোমাকে ছোটবেলায় দিয়েছিল, পরে এটি হারিয়ে যায়। এখন আমি বুঝি, মানে তোর মা বাবা আমার মায়ের হত্যাকারী। তারা ইচ্ছাকৃতভাবে আমার মা গাড়িতে দুর্ঘটনা ঘটিয়েছিল এবং তারা পরে দুর্ঘটনা হিসেবে এটা চালিয়ে দিয়েছিল।
করেছিল। এটা দেখে মা বাবা খুব বিরক্ত হয়, তারা বিশ্বাস করতে পারছিল না ফ্যাং এত দ্রুত সবকিছু বুঝে গেছে। এবং এরপর পুলিশ আসে এবং সবাইকে নিয়ে যায়। ভাই স্বীকার করে বলে আমার কোনো দোষ নেই, আমাকে নিয়ে যেও না। কিন্তু কেউ তার কথা শুনে না। ফ্যাং ঘোষণা করে এনগেজমেন্ট শেষ হয়েছে। এরপর সে জিয়াং এর কাছে দৌড়ে আসে এবং বলে প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করো, আমার কাছে ফিরে এসো। লিন বলে সে কখনোই ফিরবে না। ফ্যাং বলে জিয়া একবার তুমি চিন্তা করো। জিয়া বলে 7 বছর ধরে আমি তোমার সঙ্গে কাটিয়েছিলাম, আর এইটুকুই যথেষ্ট, আমি আর তোমার সঙ্গে থাকতে পারি না। এবং সে লিনের সঙ্গে চলে যায়। আর এভাবে আমাদের এই গল্পটি হ্যাপি এন্ডিং ঘটে। তো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে ফ্যাংকে কি ক্ষমা করা দেওয়া উচিত ছিল, নাকি লিনের সাথে সারা জীবন কাটিয়ে দেওয়া জিয়াং এর জন্য ভালো হবে? কোনটা জিয়াং এর করলে বেশি ভালো, তো কমেন্টে অবশ্যই জানাবে। আমার তো মনে হচ্ছে ফ্যাংকে ক্ষমা না করে ভালো হয়েছে। আর যারা যারা আমার চ্যানেল নতুন আছে তোমরা